আশেপাশের নিজের গ্রামের মানুষ, নিজের প্রতিবেশী গোষ্ঠীর মানুষকে দেখে ভড়কে যায় ভীষণ ক্ষোভে। হাতের কাছিটা ছুঁড়ে ফেলে হনহনিয়ে বাড়ির বাহিরে চলে যায়। ততক্ষণে দস্যিকে নিয়ে বেশ চিৎকার চেঁচামেচি পড়ে যায়। সবাই ছুটে আসে। কুসুম নিজের মার খাওয়া শরীরের ব্যথাটা ভুলে যায়, বরং বোনের ব্যথাটা বেশি অনুভব করে। তাড়াতাড়ি বোনের মাথাটা নিজের কোলে নেয়। সবাই হইচই করছে। সারা গ্রামে বাতাসের মতন যেন খবরটা ছড়িয়ে গেল যে ইসমাইল মিয়া নিজের মেয়ের কোপ মেরেছে। আরও মানুষ ছুটে আসে। কেউ আসে দস্যির নির্মম পরিহাস দেখতে, কেউ আসে দস্যির প্রতি মায়া থেকে, আর কেউ আসে ঘটনাটা উৎসাহ নিয়ে দেখতে। গ্রামের ডাক্তার সাহেবকে এত রাতে আনা হয়। বেশ গভীরে কাটার কারণে সেলাই লেগেছে অনেকটা, সাথে পুরো শরীর জ্বলে পুড়ে যাচ্ছে। গ্রামের মানুষ আহাজারি করছে। কেউ বলছে ইসমাইল মিয়া জানোয়ার, অমানুষ। কেউ বা দস্যির মাকে জিজ্ঞেস করছে কী কারণে এত চোটপাট। শান্তা বেগম কেবল নীরব দর্শক হয়ে চেয়ে রয়েছে। মায়ের প্রাণ দারুণ ভয়ে ধুকপুক করছে। রাতের শেষ প্রহর। দুই মেয়েকে সাথে নিয়ে শুয়ে আছে শান্তা বেগম। ঘুম নেই কারো চোখে, কেবল দস্যি অবচেতন হয়ে পড়ে আছে। পাড়া প্রতিবেশী সবাই বেশ সাহায্য করেছে তাদের। যাওয়ার আগে ইসমাইল মিয়াকে বেশ ইচ্ছে মতো বকে যায়। কেউ বা বলে মেয়ে মানুষ একটু সাবধানে থাকলেই হয়, বাবা সারাদিন বাহিরে থাকে, মাথা গরম থাকে, তাই বাবা বাড়ি আসলে চুপচাপ থাকলেই হয়। কেউ বা বলছে দস্যি বেশ দস্যিপানা করে, তার বাবার রাগ ওঠাটা তো স্বাভাবিক। এই সব কিছুর মাঝে চুপ থাকে মোহন। সে কেবল ছোটাছুটি করে ডাক্তার বদ্যি ডাকে, ওষুধ এনে পানি এনে জলপট্টি দিয়েছে। এখনও ছেলেটা উঠোনে পাটি বিছিয়ে শুয়ে রয়েছে দস্যির জ্ঞান ফেরার আশায়। আর ইসমাইল মিয়াও যেন এসে আর কোনো রকম ক্ষতি করার আগেই সে তার দস্যিকে বাঁচিয়ে ফেলতে পারে। শান্তা বেগম কতক্ষণ চুপ রয়, নীরবে কি যেন ভাবে। চুপ রয় কুসুমও, সেও যেন কি ভাবে। বেশ খানিকক্ষণ চুপ থাকার পর শান্তা বেগম একটা কঠিন সিদ্ধান্ত নিয়েই দীর্ঘশ্বাস ফেলে তারপর শক্ত কণ্ঠে কুসুমকে ডাক দেয়। কুসুম, ঘুমায় পড়ছস? কুসুমও যেন এতক্ষণে একটা ঘোর থেকে বের হলো। ক্ষীণ স্বরে বলল, না আম্মা, ঘুমাই নাই। কেমনে ঘুমামো? আমার দস্যির এই দশা থইয়া আমি কেমনে ঘুমাই? আজ দস্যির এই দশার জন্য কে দায়ী সেটা ভুইলা যাস নাই নিশ্চয়। মায়ের কথায় কুসুমের ভেতরের অপরাধ বোধটা যেন মাথা চারা দিয়ে উঠল, ফুপিয়ে কেঁদে উঠল। এতক্ষণের বুকে চাপা পাথরটা যেন নামানোর খুব ইচ্ছে ছিল কুসুমের। শান্তা বেগম আগের মতন কণ্ঠে কাঠিন্য বজায় রেখে বলল, এখন কান্দনের সময় না কুসুম। বিপদে যেহেতু পড়ছস, সেই বিপদ থেকে বাইরে হইতে হইব তোর। তোর জন্য আজ তোর ছোট বোনটারে তোর আব্বা এতগুলান বছর পর পাপ কইতে পারছে। তোরে বাজাইতে তোর বোন কাশির কোপ খাইতে চইলা গেছে। তুই তুই কি তোর বোনের জন্য কিছু করতে পারবি না? কুসুম যেন মায়ের কথার অর্থ বুঝতে পারে না। মায়ের দিকে ঘুরে তাকায় কথাগুলোর ভাবার্থ বোঝার জন্য। শান্তা বেগমের কণ্ঠে এখন আর কাঠিন্য নেই, আছে একরাশ প্রখরতা, যা একজন মানুষের ভয়, ডর, সব কিছু অনুভূতি ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে পারবে। বেশ শান্ত কণ্ঠে কুসুমকে উদ্দেশ্য করে তার মা বলল, কুসুম, যা করার আজ রাইতেই করতে হইব। তুই আগে তুই ওই শহরের বাবুটাকে সত্যিই ভালোবাসিস? কুসুম যেন এক মুহূর্ত অপেক্ষা করল না, একটু অস্বস্তি হলো, ঝটপট উত্তর দিল, হ আম্মা। শান্তা বেগম মেয়ের এমন ঝটপট উত্তর শুনে হয়তো মুচকি হাসলেন, আধারে ঠিক বোঝা গেল না। তারপর আগের ন্যায় শান্ত স্বরে বলল, তোর শহরের বাবু জানে তুই যে বিধবা? কুসুমের জন্য এতক্ষণে সব চিন্তা হা হয়ে গেল। মনে ভর করল এক আকাশ সমান ভয়। কাপা কাপা কণ্ঠে সে উত্তর দিল, না আম্মা, আমি তো এটা কই নাই, কখনো এটা বলার সময়ই পাই নাই আম্মা। এখন কি হইব আম্মা? শান্তা বেগমের যেন মনে মনে ভয়টা গাঢ় হলো। আতঙ্কে ওঠা কণ্ঠে বলল, এই, তুই কি সর্বনাশ করলি কুসুম? একটা সম্পর্ক মিথ্যা নামের ভেলায় ভাসাইলি। কুসুম রে, আমি যে তোদের সর্বনাশের আন্দাজ পাচ্ছি। কুসুম মায়ের নিশ্চুপ আহাজারিতে ভরকে যায়। ভরাকে কয়েই আমতা আমতা কণ্ঠে বলে, না আম্মা, আমি মিথ্যার বেলায় তো সম্পর্ক করি নাই। আমি তো অস্বীকার করি নাই যে আমি বিধবা। আমার 12 বছর জীবনে যখন মাত্র আমি ফুলের কুলির মতন কাছে আইছিলাম, তখন আমার বাপ নামক মানুষটা সেই কলিটারে ফুটতে না দেয়া সিরা পায়ের তলায় পিষা ফেলছে।
সব শেষ করে দিছে। যখন আমার খেলার বয়স, স্বপ্ন দেহনের বয়স, তখন আমি আমার 60 বছরের স্বামীর মৃত্যু শোক কাটাইতে ব্যস্ত। সমাজ আমারে বিধবার তকমা লাগাই দিল। সত্যি কইতে তখন আমি স্বামী জিনিসটাই চিনতাম না। তার মৃত্যুতে শোক আবার কিসের? কিন্তু এখন আমি স্বপ্ন চিনি আম্মা, স্বামী চিনি, সব ভালোবাসা চিনি। এখন যে এইগুলান ছাড়তে পারবো না। স্বামী মরার 6 বছর পর আমি এইগুলান বুঝছি। জীবনে চাইতেছি আমার স্বপ্ন তো গাঙের জলে ভাসতে দিব না। এই আধারের মাঝেও শান্তা বেগম যেন নিজের বড় মেয়ের চোখে বিশাল স্বপ্নের আলোক রশ্মি। মেয়ের বাহুতে হাত রেখে অশান্ত স্বরে বলল, যা, এক্ষুনি জানা তোর শহরের বাবুরে, জানা। সে রাজি হলে কাল তুই আর দোষী পালাই যা গ্রাম সাইরা। এই গ্রাম তো করে স্বপ্ন পূরণ করতে দিব না। আমার দোষীটারে মেলা বড় মানুষ বানাইবে। কেউ যেন আমার দোষীটারে আর বাপ ডাকতে না পারে। কুসুম ফোনটা নিয়ে নীরবে এক কোণায় চলে গেল। শান্তা বেগম ভেতরে অপরালাকে মনে প্রাণে ডাকছে। তার মেয়েদের বাঁচাতে হবে। দোষীদের উঠানে বিয়ের আয়োজন করা হয়েছে। বড় বড় হাঁড়ি পাতিলে রান্নাবান্না চলছে। আজ কুসুমের বিয়ে। গ্রামের এক সামর্থ্যবান লোকের সাথে তার বিয়ে ঠিক করেছে ইসমাইল। গত পরশু রাতের ঘটনার পর কুসুম বা দোষী কাউকে বের হতে দেয়নি ইসমাইল বেয়া। কড়া নজরে রেখেছে। একদিনের মাঝে সব আয়োজন করে ফেলেছে। এই তো বিকালে বিয়ে। কুসুম নিজের ঘরে জানালার পাশে দাঁড়িয়ে আছে। দোষী তাদের ঘরের পেছনের দিকের জানালার শিকটা খুলে ঘরের ভেতর ঠাস করে লাফ দিল। ঘরে কিছু পড়ার শব্দ হতে পিছে ফিরে তাকায় কুসুম। নিজের আকাঙ্ক্ষিত মানুষটাকে দেখে ছুটে গিয়ে দোষীর বাহু ধরে। অনেক আশা নিয়ে জিজ্ঞেস করে, কিরে দোষী, কোনো খবর পাইলি? তো শাহিন ভাই কলটা ধরলো। সেদিন সবটা শোনার পর বলল, আমি দেখছি। এরপর আর আজও খবর নাই। আব্বাও তো ফোনটা ভাঙ্গা ফেলল। তো শাহিন ভাই কলটা ধরলো। বোনের ঝলমলের দৃষ্টির মানে দোষীও বুঝে। বোনের দৃষ্টি আশাহত করতে চায় না। তবুও মিনমিন স্বরে বলল, না বুবু, শাহিন ভাইয়ের ফোনটা বন্ধ, এখনও কলটা যায়নি। কি করবা বুবু এখন? কুসুম যেন মানতেই পারছে না শাহিন এভাবে ধোকা দিল। ভালোবাসা তার বিধবা পরিচয়ের কাছে হাইরা গেল। টলমলে চোখে কুসুম বলল, দোষী রে, এখন আর কিছু করার নাই। যা হইতেছে তাই মাইনা নিতে হইব। আমার ভালোবাসা যে শাহিন মিথ্যা কইরা দিব আমি ভাবতেও পারি নাই রে দোষী। তুই ঠিকই কইছস, ভালোবাসা অনেক ব্যথা তোর দোষী, অনেক কষ্ট রে। কালে আফসোস তোর জীবনটাও বা। ছোট দোষী যেন হঠাৎ করে বড় হয়ে গেল। বুবুর হাতটা টেনে ধরে দাঁড় করিয়ে বলল, না বুবু, শাহিন ভাই তোমারে নিতে আহে নাই তো কি হইছে, আমি তোমারে বাঁচামো। আপু, তুমি না স্বপ্ন দেখছো আমারে বড় করবা, সেই স্বপ্ন পূরণ করার সময় আইসা পড়ছে। চলো বুবু, আমরা এইখানে আর থাকবো না, চলো। কুসুম যেন অবাক হয়ে গেল। দোষী বাবু বুবুর হাত ধরে টেনে জানালায় শিক সরিয়ে বুবুর ইশারা করে। কুসুমের যেন দোষীর কথায় সায় দিতে ইচ্ছে করলো। জানালা দিয়ে লাফ দিল। বুবুর নামতেই দোষী ঘরের দরজা বন্ধ করে নিজেও জানালা দিয়ে লাফ দেয়। এখানটা ঝোপঝাড়ে ভরা, রাস্তা দিয়ে যেতে পারবে না। ঝোপঝাড় দিয়ে ট্রেন স্টেশন অবধি গিয়ে ট্রেনে উঠতে পারলে তাদের জীবনে নরক যন্ত্রণা শেষ। কুসুম আজ যেন নতুন দোষীকে দেখছে। অবাক চোখে চেয়ে আছে। দোষী বুবুর হাত টেনে বলে, বুবু, এখন আর সময় নাই, একটু পরে দুপুরের আজান দিব, তারপরে বিয়ের আয়োজন শুরু হইব। এর আগে আমাগরে পালাইতে হইব। কুসুম দোষীর হাত টেনে বলল, কিন্তু দোষী, শহরে যাওয়া না তো সোজা না, অনেক টাকা লাগবো। আম্মাও তো একলা হয়ে যাইব। দোষী বুবুর কথায় মুচকি হেসে তার ওড়নায় কিট দেওয়া জায়গাটা দেখিয়ে বলল, এই যে তোমার শহরে যাওয়ার টাকা, আমার আর আম্মার সেন্ট কানের দুলো আছে স্বর্ণের। আপাতত আমাকে কিছু একটা গতি হইব। আর পুকুর পাড়ে তাকাও। কুসুম ভ্রুকুচকে কাছের ফাঁকে দিয়ে পুকুরের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। অস্ফুট স্বরে বলল, আম্মা। পুকুর পাড়ে শান্তা বেগম থালা বাসন নিয়ে দাঁড়িয়ে আছে। হাত নাড়িয়ে বলে, চলে যাওয়ার ইশারা করলো। দোষী বোনের হাত টেনে দৌড়াতে বলল, বুবু, আমাকে ছুটতে হইব এখন, তাড়াতাড়ি চলো। আম্মাই আমারে কইছে পালাইতে। আহ, দুপুরে ট্রেন ধরতে হইব। আমাকে জীবন যে ট্রেনের গতির মতন ছুটাইতে হইব। জীবন থাইমা থাহনের লাইগা না বুবু। কুসুম ছোট বোনের চোখে জীবন্ত স্বপ্ন দেখে যেন আবার শক্তি পেল। ছুট লাগালো স্টেশনের পথে।
ঝোপঝাড় দিয়ে ছুটে যাচ্ছে দস্যি আর কুসুম। মোহন দস্যির সাথে দেখা করে গেছে। সে দস্যিদের আশ্বস্ত করেছে সে দস্যিদের বাড়ির দিকটা খেয়াল রাখবে। দুপুরের একটা ট্রেন জামতলা স্টেশন থেকে ছেড়ে যাবে ঠিক 2টা বাজে। তাদের হাতে আর বেশি সময় নেই, স্টেশনে গিয়ে বসতে হবে। কুসুম আর দস্যি স্টেশনে বসে আছে চুপ করে, মুখ ঢেকে। যেহেতু এটা গ্রামের বাড়ি সেহেতু তাদেরকে কেউ না কেউ চিনে ফেলবে। কুসুমকে না চিনলেও দস্যিকে ঠিক চিনে ফেলবে। দুজন ভীষণ উত্তেজনা নিয়ে অপেক্ষা করছে স্টেশনে, কারণ এখনও ট্রেন এসে পৌঁছায়নি। আজ ট্রেন পৌঁছাতে দেরি হচ্ছে, কোথায় নাকি একটু সমস্যা হচ্ছে, তাই 1 ঘন্টা লেট পৌঁছাবে। বলে না, অভাগা যেখানে যায় সাগর শুকিয়ে যায়। ওদের বেলাও ঠিক তাই ঘটেছে। দস্যি কুসুমের হাত ধরে এক কোণে ব্রেঞ্চিতে বসে আছে। ভাগ্য আজ বেশ খেলছে তাদের সাথে। না হয় অন্য সময় ঠিক সময় ট্রেন পৌঁছে যায়, আর আজই ট্রেন 1/2 ঘন্টা লেট। কুসুম ভয়ে কাঁপছে। স্টেশনের মানুষ তাদের দিকে কেমনভাবে যেন তাকাচ্ছে। দস্যি নিজের হাতটা শক্ত কুসুমের হাতে মুঠোয় রাখল। কুসুম দস্যির দিকে ফিরে তাকালো। দস্যি আশ্বস্ত স্বরে বড় মানুষের মতন বলল, বুবু তুমি ভয় পাও না, ভয় পাইও না। শাহিন ভাই তোমার থেকে মুখ ফিরাই নিছে বইলা কষ্ট পাইও না বুবু, উপরালা তো তোমার দিকে আছে, নাইলে কি আর নরক থেকে বাইর হইতে পারতা। কুসুম দস্যির হাতটা মুঠ করে রাখল, তারপর মমতা ভরা একটা চুমু খেলো হাতটাতে। বোনের গালটা 2 হাতে মাঝে নিয়ে টলমলে দৃষ্টিতে বলল, তুই কেমন করে এত বড় হইয়া গেলি দস্যি। দস্যি এমন বিধ্বস্ত চেহারা নিয়েও মুচকি হাসি দিল, যেন এক নিষ্পাপ বাচ্চা মেয়ে হাসি দিয়েছে সকল পবিত্রতা নিয়ে। কুসুম ফেল ফেল করে তাকিয়ে রইল। দস্যি হাসি বজায় রেখেই বলল, বুবু তুমি যেমন করে এত ছোট হইয়া গেলা, আমি ঠিক তত বড় হইয়া গেছি। তুমি বড় মানুষ হইয়া যদি এত ভয় পাও, যাও ভয় পাইয়াও যাও, তাইলে কেমনে হইব। কুসুম ঠুকরে কেঁদে উঠে বলল, আমি যে মানতে পারছি না রে দস্যি, শাহিন এমন করব। কেমন করে পারলো এতদিনের সম্পর্কটা নষ্ট করে দিতে। কুসুম রে, আমার স্বামী যখন মরছে তখন শোক কি বুঝি নাই, কিন্তু আজ যেন আমি স্বামী মরার শোক বুঝতে পারতেছি। এই ভালোবাসার লাইগা আমার থেকে তুই বেশি কষ্ট করছস, এখন কিনা সেই ভালোবাসায় আমার ঘরে ডুবাই দিয়া দিল। দস্যি কিছু বলতে নিবে, এর মাঝেই ট্রেন এসে হাজির হয়। এটা শুধু ট্রেন না, যেন কুসুম আর দস্যির স্বপ্ন পূরণের দায়িত্ব নিয়ে। দস্যি বোনের হাত টেনে ধরে উঠে দাঁড়ালো, তাড়াতাড়ি ছুট লাগালো ট্রেনের দরজায়। বুবু আগে উঠে পড়ে। দস্যি যখন উঠতে নেবে তখনই পিছন থেকে কেউ তার বাহু চেপে ধরে। দস্যি পিছে ফিরে বিস্ময়ে হতবাক হয়ে যায়। পিছে তার বাবা, আরও গ্রামের লোকজন, চেয়ারম্যান এবং তার চেলার দল। দস্যি থমকে দাঁড়ায়। কুসুম অস্ফুট স্বরে বলল, আব্বা। ইসমাইল মিয়া যেন আর নিজের মাঝে নেই। দস্যির চুলের মুঠিটা ধরে কতগুলো ঠুকতে থাকে ট্রেনের লোহার দরজায়। কুসুম রীতিমতো আহাজারি শুরু করে দেয়, আব্বা সারেন, সারেন আব্বা দস্যিরে, আমার দস্যিরে কিছু করেনি আব্বা, দস্যি কিছু করেনি আব্বা, সারেন ওরে। ইসমাইল মিয়া নিজের পুরুষ নালী শক্ত হাতটা দিয়ে 5 আঙুল বসিয়ে দেয় কুসুমের থপথপে গালে, যেন গালে মাংস ঝলসে গেছে। কুসুম নিজেই হতভম্ব হয়ে যায়। স্টেশনে মানুষ ভিড় করে মজা লুটছে, কেউ বা বলাবলি করছে, ঠিক মতন আছে। বাপের মুখে চুলকানি লাগাতে চাইছিল না, কেমন মেয়ে আজকাল জন্ম দিছে। কেউ বা বলছে, আহারে দস্যিটা চঞ্চল হলে অনেক ভালো মেয়ে, কীভাবে মারছে তার বাপ। কিন্তু এসব কথা কানে যাচ্ছে না দস্যির। 2 দিন আগে এই বাপের হাতের কোপ খেয়ে এমনিতে আধমরা হয়ে গেছে, এখন আবার অনবরত মাথায় আঘাত সহ্য করতে পারে না সে। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। দস্যির চোখের জলের ছিটা দিয়ে তার জ্ঞান ফেরানো হয়েছে। দস্যি চোখ মেলে শরীর নাড়ানোর শক্তি পাচ্ছে না, হাত পা নাড়াতে পারছে না। রহস্য উদ্ঘাটন করতে গিয়ে দেখে তাকে উঠানের এক কিনারে থাকা চৌকিতে শুইয়ে হাত পা বেঁধে রাখা হয়েছে। তার সামনে দাঁড়িয়ে আছে তার বাবা, চেয়ারম্যান আর বুবুর হবু স্বামী, আরও কয়েকজন গ্রামের লোক। দস্যি চারপাশে চোখ বুলায় বুবু আর আম্মার খোঁজে, কিন্তু আশেপাশে তাদের মাঝে কাউকেই দেখতে পাচ্ছে না, এমনকি মোহনও নেই। শুধু উঠানের এক কোণে দাও দাও করে আগুন জ্বলছে, সেখানে সকালে রান্না বান্না হচ্ছিল। এখন অবশ্য একটা লোহা আগুনের উপর ফেলে রাখা। দস্যি দুর্বল কণ্ঠে বলল, বুবু তুমি কই গেলা? আব্বা আমার বুবুরি কিছু করেন নাই তো?
কই আমার বুবু? হঠাৎই কোথা থেকে যেন বুবুর কণ্ঠ ভেসে এলো। বুবু করণ স্বরে বলল, দস্যি রে, তুই ঠিক হইছস বোন? আমি এইখানে, এই ঘরের দিকে তাকা। দস্যি বুবুর কণ্ঠ শুনে তার ঘরের দিকে তাকালো। ঘরের জানালা দিয়ে বুবুর মুখখানা দেখেই বিধ্বস্ত দস্যির মায়া হলো। মুখ দেখেই বোঝা যাচ্ছে আজ বুবুরে কঠোর মায়ের কাছ থেকে কেউ বাঁচাইতে পারে নাই। আম্মা থাকলে তবুও বাঁচাইতো। আম্মা কই গেল? তাইলে কি আম্মার সাথে আব্বার নিষ্ঠুর কিছু করছে? অজানা ভয়ে বুক কাঁপে দস্যি। সে আব্বার মুখ পানে তাকিয়ে বলল, আব্বা, আমার আম্মা কই? তারে আপনি কিছু করেন নাই তো? বুবু ঘর থেকে চিৎকার দিয়ে বলল, তুই কারে আব্বা কস দস্যি? এ অমানুষ আমাকে কেউ হইতেই পারে না। আম্মাটারে মায়েরা শেষ করে ফেলছে। সদর হাসপাতালে ভর্তি রে দস্যি। দস্যির ভয়টা যেন সত্যি হলো। কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হলো সে। আব্বা নামক মানুষটা সত্যিই মানুষ তো? ইসমাইল মিয়া তখন সবটা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিল, কিন্তু বড় মেয়ের কথায় রাগটা মাথাচাড়া দিয়ে উঠল। সে চুলার উপর থাকা গরম লোহার রডটা একটা মোটা কাপড় দিয়ে ধরল। বিশ্রী রকমের গালি দিয়ে কুসুমকে বলল, হরে সিমডি, আমিও অমানুষ, আমার আরও অমানুষ রূপ তোরে দেখাম। এবার ভালোই ভালোই বিয়া করবি কিনা? কুসুম বাবার দিকে ঘৃণ্য দৃষ্টি ফেলে বলল, না, আমি মইরা গেলেও এই বিয়া করবো না। আমি কি জানি না আপনি মোটা টাকার লোভে আমার এই বয়স্ক লোকটার কাছে বিয়া দিতেছেন? আপনার এই স্বপ্ন কখনো পূরণ হইব না। ইসমাইল মিয়া আর কিছু না বলে দস্যির দিকে এগিয়ে গেল। গরম লোহাটা দিয়ে দস্যির ডান পায়ের পাতায় তীক্ষ্ণ একটা বাড়ি দিলেন। দস্যি হৃদয় বিদারক চিৎকার দিয়ে বলল, আল্লাহ গো! কুসুম কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তারপর জোরে চিৎকার দিয়ে বলল, আল্লাহ, আব্বা কি কইলেন এটা? আমার দস্যিটারে মায়েরাই ফেলবেন নাকি? আব্বা, সাইরা দেন। ইসমাইল মিয়া পৈশাসিক হাসি দিন। আশেপাশে উপস্থিত থাকা কেউ কেউ এগিয়ে আসতে নিলেই ইসমাইল মিয়া শাসিয়ে বললেন, কেউ আয় গাইবেন না, তাইলে ভালো হইব না। সবাই নরপশু ইসমাইলকে ভয় পেয়ে পিছিয়ে যায়। ইসমাইল মিয়া দস্যির উদ্দেশ্যে বলে ওঠে, তোর এত বড় সাহস, আমার মুখ পুরো 1 গ্রাম সারবার চাস তোরা? দাঁড়া। এই বলে ইসমাইল মিয়া আরেকটা পায়ের বাড়ি দিতে নিলে কুসুম চিল্লিয়ে বলে ওঠে, আব্বা, ওর গায়ে আরেকটা বাড়ি দিবেন তো এই বটি দিয়ে আমি আপনার গলা ছিঁড়া ফেলবো। ইসমাইল মিয়া ততক্ষণ বড় মেয়ের দিকে তাকায়। কুসুম তার হাতে একটা রামদা ধরে রেখেছে। ইসমাইল মিয়া পাত্তা না দিয়ে আবার দস্যির পায়ে বাড়ি দিতে নিলেই ভিতর দস্যি দূরে পালিয়ে যাবি, স্বপ্ন পূরণ করবি, আমারে মাফ করিস। এতটুকুর পর বিকট চিৎকার আসলো। সবাই কুসুমের রুমের দিকে তাকাতেই দেখে তার গলাটা 2 ভাগ হয়ে গেল। দস্যি অবচেতন হয়ে হালকা ঝাপসা চোখে বুবুরে শেষবারের মতো দেখে জ্ঞান হারায়। উপস্থিত সবাই এমন দৃশ্যে হতভাগ। উঠানের মাঝে সাদা কাফনে ঢেকে রাখা হয়েছে কুসুমের নিশ্চুপ প্রাণহীন দেহটা। শান্তা বেগমকে হসপিটাল থেকে বাড়িতে আনা হয়েছে। মোহন হসপিটালে ছিল শান্তা বেগমের কাছে। দুর্বল শরীর নিয়ে বাড়ির উঠোনে এসে থমকে গিয়েছিল শান্তা বেগম। এক খাটে ছোট মেয়ে ঘুমিয়ে আছে নির্লিপ্তভাবে। আরেক মেয়ে খাটিয়ে ঘুমিয়ে আছে সারা জীবনের মতন। দোষীর জ্ঞান ফিরেছে একটু আগেই। গ্রামের ডাক্তাররা নিয়ে জ্ঞান ফেরানো লেগেছে। পায়ের মাঝে মোটা ব্যান্ডেজ করা লেগেছে। শরীরের প্রতিটি ব্যান্ডেজ অঙ্গ অঙ্গ যেন ব্যথা হয়ে রয়েছে। উঠে বসার মতন শক্তি পাচ্ছিল না। কিন্তু কাফনে জড়ানো মানুষটাকে দেখে শরীরের কথা বেমালুম ভুলে যায় সে। কতক্ষণ নিস্তব্ধ হয়ে বসে থাকে। সে ঠিক মনে করতে পারে না এটা কার লাশ। মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ নিয়ে উঠে বসে দস্যি। ধীর পায়ে উঠে দাঁড়ায়। সাথে সাথে তার পাটা যেন চরম ব্যথায় কুকিয়ে ওঠে। দুর্বল গলায় শব্দ করে ওঠে, আহ! মোহন এগিয়ে আসে। দস্যিকে দেখে তার ভীষণ করুণা হচ্ছে। ছোটবেলা থেকে গলায় গলায় ভাব ছিল তাদের। কত উচ্ছ্বসিত ছিল এই মেয়ে। পুরো গ্রাম ঘুরে বেড়াতো। ছোটবেলা থেকে মারও কম খায়নি দস্যি। তার বাবা হাতের কাছে পেলেই মারত। বরাবরই দস্যির ঢাল হয়ে দাঁড়াতো কুসুম। আজ অবশেষে সেই কুসুম বিদায় নিল। দস্যির মাথার উপরের বিশাল বটগাছ দমকা ঝড়ে ভেঙে গেল। মোহনের ভয় হতে শুরু করলো। বুবুবিহীন দস্যি বাঁচবে কেমন করে? মোহনের সাহায্যে দস্যি তার মায়ের কাছে গিয়ে বসলো। ছোট বাচ্চাদের মতো ফেল করে তাকিয়ে বলল, আম্মা, কে মরছে গো?
আমাকে উঠানে আয়না রাখছে কেন? আম্মা তুমি কান্দো কেন? কে মারছে আম্মাকে? কে মরছে? শান্তা বেগম ছোট মেয়েটার ওই বুকের মাঝে ঝাপটে ধরে হাও মাও করে কেঁদে ওঠে। মায়ের বুক খালি করে যে এক মেয়ে বিদায় হয়েছে, আরেক মেয়ে পড়ে আছে বিধ্বস্ত হয়ে। মায়ের মন কি আর এগুলো মানতে পারে? দোষী আম্মাকে কাঁদতে দেখে আমার মুখে হাত বুলিয়ে দেয়, ব্যতিব্যস্ত হয়ে বলে, আম্মা কে মরছে গো? তুমি কাঁদো কেন? দোষীকে বুকের মাঝে জড়িয়ে ধরে এক মা আত্মচিৎকার করে বলে, দোষী রে, তোর বুবু এটা দেখ, তোর বুবু কেমন করে আমার ঘরে রাইখে চইলে গেল। তোর বুবু আমাকে কথা ভাবলো না রে দোষী। তোর বুবু কত পাষাণ দেখ, তোর কথাও ভাবে নাই। মায়ের কথাতে ভ্রু কুচকে তাকায় দোষী, তারপর কিছু একটা ভেবে হেসে ওঠে। হাসতে হাসতেই বলে, ধুর আম্মা, তুমি মস্করা করো। আব্বা জেনে বুবুরে ওই বেডার লোকে বিয়া দিতে না পারে, তাই তুমি আর বুবু মিল্লা অভিনয় করো, তাই না? আব্বা তো এখন এইখানে নাই, তুমি কান্দো না, আমি বুবুরে ডাইকে উঠাইতেছি। মায়ের সাথে কথা শেষ করেই দোষী মোহনকে উদ্দেশ্য করে বলল, মগা আমার ডাইনা তুল, তো সাহায্য ছাড়া তো দেখি এখন এক পাও চলতে পারবো না। মোহন দোষীর হাত ধরে উঠে দাঁড় করালো। দোষী এতক্ষণে উঠানের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। গ্রামের অনেক মানুষ উঠানে ভিড় করে আছে, কেউ কেউ চোখের জলও মুছছে। চেয়ারম্যান সাহেব এক কোনায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। দোষী তাদেরকে পাত্তা না দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠোনে গিয়ে খাটিয়ার পাশে বসলো। আলগোছে বুবুর মুখে কাপড় সরিয়ে দিল। সাদা ধবধবে মুখটায় কেমন কালশিটে দাগ পড়ে গেছে। দাগগুলো কেমন যেন প্রতিবাদ করে এক নিষ্ঠুর বাবার নিষ্ঠুরতার প্রমাণ দিচ্ছে। এই দাগ নিয়েও যেন বুবুর মুখটা দারুণ সৌন্দর্যে চিকচিক করে উঠল। দোষীর মায়া হলো বুবুর মুখটা দেখে। পরম মমতায় মুখে হাত বুলিয়ে মিষ্টি স্বরে বলল, বুবু আব্বা এইখানে নাই, তুমি উঠো। এমন করে কি অভিনয় করে নাকি? দেহ আম্মা কেমন করে কান্না করে। উঠো বুবু, আর শুইয়া থাইকো না। দেহ আমারে যে বিয়া তোমারে যে বিয়া করব, হ্যাঁও নাই, চইলা গেছে। তোমার ভয় নাই বুবু, উঠো। দোষীর বুবু আজ আর দোষীর কথা শোনে না, দোষীর সাথে কথা বলে না, একরাশ অভিমান নিয়ে শুয়ে থাকে। বুবুর আজ ঘুম ভাঙে না। দোষী এবার বুবুর বাহুতে ধাক্কা দিয়ে বলে, বুবু উঠো না, এই দেহ আমি শুদ্ধ ভাষায় কথা বলতেছি, উঠো এবার। আমার কিন্তু এখন রাগ হইতেছে, উঠো বুবু। দোষীর পাগলামতে যেন উপস্থিত মানুষগুলোর হৃদয় আরো দুমড়ে মুচড়ে যাচ্ছে। মোহন দোষীর পাশে বসে দোষীর মাথায় হাত বুলিয়ে বলে, দোষী রে, বুবু যে আর উঠবো না, তুই হুনস নাই? বুবু মইরা গেছে দোষী, বুবু আর উঠবো না। দোষীর কানে এতটুকু শুধু প্রতিধ্বনি করল, বুবু মইরা গেছে। সাথে সাথে টলমল করে উঠল দোষীর নয়ন জোড়া। মনে 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 পড়ে গেল বুবুর কাটা গলা। চিৎকার দিয়ে উঠল দোষী, পাগলের ন্যায় বলল, ওরে বুবু উঠে না, উঠো না বুবু। ও বুবু, তুমি দোষীরে থুয়া পালানের বুদ্ধি করছো? উঠো বুবু। আল্লাহ, আমার বুবুর হাতে তো ঠান্ডা কেন? আম্মা, বুবু কথা কয় না কেন? মগা বুবুরে কনা উঠতে, আমার কিন্তু আর ভাল লাগে না। বুবু, এই বুবু, আর দুষ্টামি করো না, তোমার দোষী তো তোমার ছাড়া পাগল, হেরা জানো না? উঠো বুবু, বুবু গো, উঠো না, আমার ভালো বুবু না তুমি? তুমি তো জানো তোমার দোষী একলা কোনো কামই করতে পারে না। তুমি চইলা গেলে দোষীর চুলকে বাঁধতে দিব? দোষীর খাবার খাওয়ার সময় বাতাস করে দিব কে? দোষীর স্বপ্ন দেখানোর কথা কে কইব কও? উঠো না বুবু। দোষীরা হাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। গ্রামের কয়েকজন মেয়ে চেয়ারম্যানের ইশারায় দোষীকে সরিয়ে আনে। দোষী পাগলের ন্যায় চিৎকার করতে থাকে, তার বুবু আর উঠবো না। এ কথা সে যেন মানতেই পারছে না। বুকটা ছিঁড়ে কে যেন জানটা নিয়ে যাচ্ছে মনে হয়। দোষীর চোখের সামনে ভেসে ওঠে বুবুর সাথে কাটানো মুহূর্তগুলো। বুবুর সাথে গ্রামের রাস্তা হেঁটেছে, পুকুর পাড়ে বসে পেয়ারা খেয়েছে, রাতে বুবুর কোলে শুইয়া কত স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখার নিরাপদ স্থান ছিল যে বুবুর কোল। দোষী কেমন করে ভুলবো সেটা? দোষের আহাজারির মাঝে উঠোনে ইসমাইল মিয়া সহ আরো কয়েকজন লোক হাজির হয়। ইসমাইল মিয়াও মোটামুটি থম মেরে গেছে, নিজের সন্তান তো ছিল। তারা খাটিয়াটা কাঁধে উঠাতে নিলেই দোষী ভাঙা পা নিয়ে শেষরে শেষরে বাবার সামনে এসে দাঁড়ায়। রক্তলাল চক্ষু নিয়ে বলে, আব্বা এই খাটিয়া ধইরেন না, এই খাটিয়া
ভার সহ্য করতে পারবেন তো? ইসমাইল মিয়া তার বড় মেয়ের মৃত্যুর জন্য পুরোপুরি দায়ী দোষীকেই করেছে। সে ঝলসে উঠে বলে, তুই এদিক থেকে সর সেমরি, না হয় তরে আমার মাইয়ার লগে মাটির নিচে জ্যান্ত কবর দিয়ে আসমো। দস্তখত খিলখিল করে হেসে ওঠে। উপস্থিত সবাই অবাক হয়ে যায়। মেয়েটা কি অধিক শোকে পাগল হয়ে গেল নাকি? দোষী হাসতে হাসতেই বলল, আব্বা, পাপের ভার বহন করা কি এতই সোজা? আমার বুবুর জিন্দা জীবনটা তো আপনি মাটির সাথে পুইতা ফেলছেন, লাশটা না হয় নাই নিলেন। দোষীর কথায় যেন ইসমাইল মিয়া দু কদম পিছিয়ে গেল। চেয়ারম্যান সাহেব গলা ছেড়ে হাঁক দিয়ে বলল, ইসমাইল থাক, তোমার নিতে হইব না, শেষ বেলায় অন্তত মাইয়াটারে শান্তি দাও। ইসমাইল মিয়া আর কোনো বাক্য ব্যয় করল না। দোষী মোহনের কাছে গিয়ে বলল, যা মোহন, তুই ধর খাটিয়া। মোহন মাথা নিচু করে বলল, পাপের ভার বহন করা সবার জন্যই কঠিন রে দোষী। দোষী বুঝে না কথার মানে। গ্রামের মানুষ খাটিয়া তুলে চড়ল। দোষী রে বুবু বুবু চিৎকার করে ব্যথা পাওয়া পাটা নিয়ে ছুটে যায়। তাকে ধরে রাখতে পারে না কেউ। দোষীর পিছে মোহনও যায়। দোষী দূর থেকে দাঁড়িয়ে দেখছে তার বুবুর নিস্তব্ধ শরীরটা মাটির নিচে রেখে দিচ্ছে সবাই। দোষী মোহনের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, মগা, বুবু তো ভালোবাসা নিয়ে অনেক কথাই বলল, কিন্তু এটা বলল না যে ভালোবাসলে মরতে হয়। কারো আত্মার মৃত্যু, কারো বা দেহের। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই? পুকুর পাড়ে নেবুর তোলে থোকায় থোকায় ঝোনাক চলে, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। মাগো আমার কোলের কাছের কাজলা দিদি কই? দোষীর মুখে কবিতাটা খুব করুণ শোনালো। মনে হয় কবি দোষীর ভবিতব্য জেনেই শুধুমাত্র দোষীর জন্য কবিতাটা লিখেছিলেন। দোষীর মা শান্তা বেগম আঁচলে মুখ চেপে কেঁদে উঠল। কুসুম চলে গেছে আজ শুনে গুনে গুনে প্রায় 3 মাস হলো, কিন্তু কুসুমের ছেড়ে যাওয়ার শোক কাটাতে পারেনি দোষী। এই তো মাত্রই শান্তা বেগম দোষীর ঘরে এসেছিল। দোষী তখন জানালা দিয়ে রাতের আধার ভেদ করে কিছু খুঁজতে ব্যস্ত। শান্তা বেগমের মায়া হলো দোষীর জন্য। বড় মেয়েটা চলে গেছে, কিন্তু সাথে ছোট মেয়েটার চাঞ্চল্যতা, হাসি, দুষ্টমি সব নিয়ে গেছে সাথে করে। শুধু রেখে গেছে কান্না আর একাকিত্ব। দোষী এখন আর দোষী নেই, সে তার অজান্তা নামটাকে সার্থক করেছে। এখন সে সবার অজানা, অপরিচিত। এই দোষীকে কেউ চিনে না। শান্তা বেগম মেয়ের পাশে গিয়ে দাঁড়িয়ে যখন বলল, কি রে আম্মা, এখানে দাঁড়াই আসোস কেন? তখনই দোষী কবিতাটা মাকে শোনায়। কবিতাটা বলার সময় দোষীর বুক কেঁপে ওঠে। শান্তা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। দোষী টলমলে চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মা, বুবুটা না বড্ড স্বার্থপর। শান্তা বেগম ঠোঁট কামড়ে চোখের জল আটকানোর বৃথা চেষ্টা করল, কিন্তু সফল হলো না তার চেষ্টা। হাজারো বাঁধন অমান্য করে এসেছে, ঝরে গেল নিজের মতন। তবুও মেয়েকে সান্ত্বনা দেওয়ার স্বরে বলল, দোষী রে, তুই এমন ভাঙ্গা পড়লে কেমন করে হইব? কিছু তো একটা করতে হইব, আর যে সময় নাই। দোষী মায়ের আঁচল চেপে ধরে অসহায় দৃষ্টিতে বলল, আম্মা, আর কি করার আছে বলো? আমি আর ঝামেলা চাই না। বুবুরে সাথে নিয়ে সেদিন আমি যদি পালানোর চেষ্টা না করতাম, তাহলে আর এমন হতো না। আমার বুবুটা অন্তত আমার কাছে থাকতো। শান্তা বেগম আতকে ওঠে। তারপর বলেন, এরই কইস না দোষী, তোর বুবু তোর স্বপ্ন পূরণের জন্য তোর হাত ধরছিল, তোর সাথ দিছিল। এখন তোর বুবু হাত ছাইরা দিছে বইলা সাথ ছাইরা দিছে, তেমনটা তো না। তুই যদি এখন চুপ কইরা তোর লগে চেয়ারম্যান সাহেবের বিয়াটা মাইনে নেস, তাইলে তো তোর বুবুর আত্মাটা কষ্ট পাইব। হ্যাঁ না তারা কইছে স্বপ্ন পূরণ করবার লাইগা, তোর বুবুর কথা রাখার লাইগা সুন্দর কইরা এখন কথা কস, আর স্বপ্ন পূরণ করবি না? দোষী যেন দুটানায় পড়ে গেল। আজ থেকে 3 মাস আগে এই বিয়ে, এই স্বপ্ন পূরণ, এসবের জন্য তার বুবুকে হারালো। আবার আজ তার বিয়ে, তার বাবা আবারও সবটা বেহায়ার মতন ভুলে তাকেও চেয়ারম্যান সাহেবের সাথে বিয়ে দিতে চাচ্ছে। তার চেয়ে 3 গুণ বয়সে বড় লোকের সাথে তার বিয়ে। কিন্তু সে কোনো প্রতিবাদ করেনি, কোনোরূপ কথাও বলেনি। তার তেজ শক্তি সবটাই যেন বুবু সাথে করে নিয়ে গেছে।
কিন্তু এখন তার আম্মার কথাতে সে আবার চিন্তায় পড়ে গেল। কাকিমা আসবো? কারো কথায় দোষী আর তার মা ফিরে তাকালো। দরজায় মোহন দাঁড়িয়ে আছে। শান্তা বেগমের তড়িঘড়ি করে মোহনকে ভেতরে ঢুকলো। ঝটপট করে বলল, আজ এইখানে আইতে এত দেরি করলি কেন মোহন? দেখ না দোষী বিয়াটা করবো কইতাছে, তুই বুঝাও রে। মোহন দোষীর হাত টেনে বলল, কাকিমা আজ বাড়িতে পূজা আসিল, তাই সবার থেকে বিদায় নিয়ে আইলাম। চল দোষী, বাইরে মানুষের গম গম করে, আমরা পেছনের রাস্তা দিয়ে গেলে আর কেউ দেখবো না। আজ আমি তোর জীবন সুন্দর করার দায়িত্ব নিজের হাতে তুইলা নিছি, আজ আর ভুল হইব না। দোষী হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, না রে মোহন, আজ আর কোনো খারাপ কিছু হোক আমি চাই না। আর রক্ত আমি দেখব না, আমার আপন তো আর কয়েকটা মানুষ, আমি আর কারোরে হারাতে পারবো না। মোহন রক্ত লাল চোখে তাকিয়ে করুণ স্বরে বলল, 3 মাসে তুই কত বদলাই গেলি দোষী, এখন আর মগা রাখোস না আমারে। কিন্তু যাই হোক না কেন, তুই বিয়া করতে যাবি না। এই যে বিয়ার বেনারসি অবধি তোর বিয়া সমাপ্ত, আর আগাইব না। বুবুর শেষ ইচ্ছাটা পূরণ করবি না? বুবুর শহরের বাবুর খবর নিবি না? হঠাৎ যেন দোষীর মাথায় মোহনের বলা শেষ কথাটা খেলে গেল। বুবুরের শহরের বাবুর খবর নিবি না? হ্যাঁ ঠিকই তো, যে শহরের বাবুর জন্য এত কিছু, তার খবর না নিয়ে সে বিয়ে নামক সম্পর্কটাই বেঁধে যাবে না, এমনটা হবে না। দোষী মায়ের কাছে গিয়ে বলল, আম্মা আমি যাব শহরে, কিন্তু তার আগে একটা কাজ করতে হবে। শান্তা বেগম অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি কাজ দোষী? তুমি তো আমার সাথে শহরে যাবে না, বুবুরে রেখে কোথাও যাবে না, কিন্তু এখানে আব্বা তোমারে ভালো থাকতে দিবে না, আমি তোমাকে সুরক্ষিত রেখে যাব। দোষীর কথায় আগামাথা বুঝল না শান্তা বেগম। অবাক কণ্ঠে বলল, কি করবি দোষী? কোনো বিপদ না হইয়া যায়? কত রাত হইয়া গেছে, তুই কেমনে যাবি হে দূর শহরে? কিন্তু এই গ্রামেও তোর ঠাঁই নাই, তাড়াতাড়ি কিছু কর। দোষী মাকে আর মোহনকে ঘরে রেখে কোথাও একটা ছুটে গেল, তবে খুব সাবধানে। প্রায় আধ ঘন্টা পর ফিরে এসে আম্মাকে সালাম করে বলল, আম্মা এখন আর আমার কোনো চিন্তা নেই, তুমি নিরাপদ থাকবে সবার আড়ালে, আমি আবার ফিরে আসবো আম্মা। কিন্তু তোমার দোষী না, অজান্তা হয়ে, কারো পাপ হয়ে না, কারো পাপ হয়ে আর দোষী থাকবে না। মোহনের হাত ধরে বেরিয়ে গেল দোষী। মায়ের প্রাণ ধুকপুক করে ওঠে। সে জানে না তার মেয়ে আর ফিরবে কিনা, বড় মেয়ের মতো পরিণতি হয় কিনা, কিন্তু সে আর তার বড় মেয়ে স্বপ্ন দেখেছিল, সেটা পূরণ করার সাহসও তো দেখাতে হবে। রাত 10টা, শুনশান আধার ঠেলে স্টেশন এসে পৌঁছেছে দোষী আর মোহন। আর 5 মিনিট পর ট্রেন ছেড়ে দিবে। আজ আর হয়তো ভাগ্য খেলেনি তাদের জন্য। বেনারসি পরে বেশ দৌড়িয়েছে দোষী। বধূবেশী স্টেশনে হাজির, দুজনেই বেশ হাঁপাচ্ছে। ট্রেন হর্ন বাজিয়ে ওঠে। মোহন দোষীকে তাড়াতাড়ি ট্রেনে উঠিয়ে দেয়। দোষী চোখ ঘুরিয়ে আধারের মাঝে পুরো গ্রামটা একবার দেখে নেয়। আসার সময় বুবুর কবরটাও ছুঁয়ে এসেছে, আবার সুযোগ না পায় যদি। পুরো গ্রামটাকে দেখে চোখ টলমল করে ওঠে দোষীর। আজ 15টা বছর এই গ্রামে কাটিয়েছে, কেমন করে থাকবে সে? ট্রেন ধীর গতিতে চলতে শুরু করলো। মোহন কিছু একটা মনে করে আবার দোষীর দিকে ছুটে এসে দোষীর হাতে একটা ব্যাগ ধরিয়ে দিল। দোষী অবাক চোখে তাকাতেই মোহন বলল, যেদিকে আপন চেনা গ্রামেই তুই টিকতে পারলি না, সেদিকে অচেনা শহরে কেমনে টিকবি দোষী? এই ব্যাগে তোর থাকার জাদু আছে, ভালো থাকিস রে দোষী, তরে আর দেখার ভাগ্য নাই মনে হয়। শেষের কথাটুকু বলে থেমে যায় মোহন। দোষী ট্রেনের ভেতরে চলে গিয়ে আবার ফিরে তাকায় দোষীর দরজা দিয়ে চিৎকার দিয়ে বলল, মগা, আমরা তো জনম জনমের বন্ধু রে। মগারে ছাড়া দোষীর শৈশব যে অপরিপূর্ণ, আমাদের আবার দেখা হবে। মোহন চোখের জলটুকে ছেড়ে দিয়ে মুচকি হেসে বলল, আমার আর আফসোস নাই দোষী, মগা ডাকটাই আমার আফসোসের সমাপ্তি রে দোষী। না, তুই আর দোষী না, তুই কিছু বসন্তের জন্য অজান্তা, শুধু অজান্তা না, ক্ষণস্থায়ী অজান্তা। মোহন ট্রেনের টিকিট কেটে রেখেছিল আগেই। দোষী তার জন্য নির্দিষ্ট করা সিটে বসে পড়ল। ট্রেনে হইচই, হাসাহাসি, কথাবার্তা চলছে। কেউ কেউ আবার আর চোখে দোষীর দিকে তাকাচ্ছে। বিয়ের বেনারসি পরা এক কিশোরী মেয়েকে দেখে যে কারো সন্দিহান দৃষ্টি ফেলাটা স্বাভাবিক। দোষী মোহনের দেওয়া ব্যাগটা এতক্ষণ ঝাপটে ধরে আশেপাশে তাকাচ্ছিল। মনে মনে দুরন্ত সাহসী দোষী এখন ভীত।
সে বাড়ি ছাড়া কখনোই কোথাও থাকেনি, আর আজ সে পাড়ি জমিয়েছে অসীম রাস্তায়। পথ যে এত সোজা না। ট্রেন গ্রাম ছেড়ে বেশ খানিকটা দূরে চলে এসেছে। দস্যির নিজের হাতে থাকা ব্যাগটার কথা মনে পড়ল। সে আশেপাশে তাকালো। তার সামনে কতগুলো মহিলা বসে আছে, তার দিকেই তাকাচ্ছে, আবার কি যেন বলছে। দস্যি নিজের ব্যাগটা খুলে অবাক হয়ে যায়। ব্যাগের ভেতরে কয়েকটা জামা কাপড় পায়। তো সে আর একটু ঘেটে দেখলো কিছু কাগজপত্র। কি কাগজপত্র জানার জন্য খুলতেই তার স্কুলের সার্টিফিকেট, অন্যান্য প্রয়োজনীয় জামা কাপড়ের নিচে একটা স্টিলের কৌটা দেখতে পায়। কৌটাটা ধীর হাতে বের করে কৌটাটা খুলতে তার চোখ টলমল হয়ে ওঠে। শাহিন ভাইয়ের দেওয়া নূপুর জোড়া, বুবুর হাতের আংটি, একটা কাগজে ফোন নাম্বারটা দস্যি চিনে। এটা শাহিন ভাইয়ার নাম্বার। আর কতগুলো টাকা। দস্যি অবাক হয় এত টাকা দেখে। পরে বুঝতে পারে তার আম্মা হয়তো দিয়েছে। দস্যি আবার কৌটাটা আটকে ব্যাগের ভিতর রেখে দেয়। রাখার সময় হঠাৎ কিছু একটা হাত লেগে খচখচ শব্দ করে উঠল। দস্যি ভ্রু কুচকায়। ব্যাগের মাঝে উকি দিয়ে পলিথিনে মোড়ানো প্যাকেট বের করে। পলিথিনটার ভেতরে তার পছন্দের পেয়ারা মোড়ানো। দস্যি অজান্তে হেসে ওঠে। দস্যির পাশে আর সামনের বসা মহিলাগুলো এতক্ষণ নিজেদের চোখাচোখি করা শেষ করলো। মোটা তাজা করে এক মহিলা, বেশ সুন্দর, শরীরে গহনা সাজাগুজু করা। সে দস্যির দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, এই মেয়ে, বিয়ের আসর থেকে পালিয়েছিস মনে হচ্ছে। হঠাৎ অনাকাঙ্ক্ষিত সময়ে সঠিক প্রশ্নটা শুনে ঘাবড়ে ওঠে দস্যি। ঘাবড়ে যাওয়া কণ্ঠে বলল, না, কে বলেছে এসব? সামনে বসে থাকা মহিলাগুলো উচ্চস্বরে হেসে বলল, আরে তোর শরীরে এখনো বিয়ের শাড়ি জড়ানো, এটা কি আর কাউকে বলা লাগে নাকি? দস্যি নিজের দিকে তাকালো। আসলেই তো তার শরীরে বেনারসি জড়ানো। এখানে আর মিথ্যা বলার সুযোগ নেই। দস্যির চোখ নিচের দিকে রেখে বলল, জি চাচা, পালিয়ে আসছি। দস্যির পাশে বসে থাকা মহিলাটা দস্যিকে বাহু দিয়ে ধাক্কা দিয়ে বলল, চাচি রে ম্যাডাম বল। চাচি কি রে ম্যাডাম বল। দস্যি ভ্রু কুচকে তাকিয়ে বলল, কেন ম্যাডাম বলবো? উনি কে? মোটা করে মহিলাটা বলল, আমি রূপসী। তুই আমারে যা ইচ্ছা ডাকবার পারিস। এবার দেখি বলতো, তুই কেন পালাইতেছস? তোর নাগর কি বুড়া ছিল? দস্যি আবার অবাক হলো। আবার মনে মনে ভাবলো, মহিলাটার বলার ভাষা তেমন ভালো না। তবুও মুখ ফুটে বলল, জি চাচি, বুড়ো, কিন্তু আমি এর জন্য আসি নাই। আমি পড়াশোনা করতে যাচ্ছি। এবার রূপসী নামের মহিলাটা আগ্রহ দেখালো। প্রশ্নাত্মক দৃষ্টিতে বলল, তোর সাথে কেউ আসেনি তো, তাই না? তা কোথায় যাবি তুই? কেউ নিতে আসবো তরে? দস্যি দুদিক মাথা নাড়িয়ে বলল, না, কেউ আসেনি আমার সাথে, আর শহরে আমার কেউ নেই। দস্যির উত্তরে যেন রূপসী নামের মহিলাটার মুখ অনাকাঙ্ক্ষিত খুশিতে চিকচিক করে উঠল। এবার দস্যিকে পাশের মহিলাটাকে ইশারা করে তার সিটে এনে রূপসী দস্যির পাশে গিয়ে বসল। দস্যির মাথায় হাত বুলিয়ে মমতার স্বরে বলল, আহারে, তুই কার কাছে থাকবে তাহলে? এত বড় শহরে যাচ্ছিস, থাকবি কোথায়? দস্যি যেন ভাবনায় পড়ে গেল। আসলেই দস্যি কোথায় থাকবে? তার তো কেউ নেই। রূপসী যেন আরও সুযোগ পেয়ে বসল। দস্যির মাথায় হাত বুলাতে শুরু করলো। দস্যির হঠাৎ করে বুকে কষ্ট অনুভব হলো। আম্মারে ছাড়া এত বড় একটা অচেনা শহরে সে থাকবে কিভাবে? এতক্ষণে দস্যির পালানোর কথা পুরো গ্রাম ছড়িয়ে গেছে। চেয়ারম্যান সাহেব তার বড় রুমে বসে আছে। সামনে দাঁড়িয়ে আছে ইসমাইল মিয়া, মাথা নিচু করে আছে। শরীর দিয়ে যেন লাভা বের হচ্ছে। মোহন, দস্যি আর শান্তা বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চেয়ারম্যান সাহেব শক্ত কণ্ঠে বলল, ইসমাইল, তোমার এখন কি করা উচিত কও? তোমার মাইয়া আমার নাকটা এমনভাবে কাটলো, তার বিচার কি হইব? ইসমাইল মিয়া মাটির দিকে দৃষ্টি নিবদ্ধ করে বলল, চেয়ারম্যান সাহেব, আমার একটু সময় দেন। হে মাইয়ারে আমি খুঁজা বাইর করব, কল্লা ফালাই দিমু হে মাইয়ার। চেয়ারম্যান সাহেব বজ্র কণ্ঠে বলল, খুঁজা তুমি কি করবা মিয়া? এই কল্লা ফালাইতেই তো পারো। তাড়াতাড়ি খোঁজার ব্যবস্থা করো, আর খুঁজা না পেলে তোমার কঠিন শাস্তি দেওয়া হইব। ইসমাইল মিয়া দাঁত কিরমির করে প্রস্থান করলো সেই জায়গা থেকে। চেয়ারম্যান সবাইকে খাইয়ে বিদায় করে দিতে বলল। ট্রেন ছুটছে আপন গতিতে। দস্যি বসে আছে চুপচাপ। রূপসী নামের মহিলাটা সাথের মহিলাগুলোর সাথে কিছু নিয়ে আলোচনা করছে। দস্যি জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। অন্ধকার ভেদ করে ট্রেন ছুটে যাচ্ছে বহুদূর।
সেও তো এমন নিকষ কালো অন্ধকারে ছুটছে যার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই। রূপসী নামের মহিলাটা দস্যির থুতনি ধরে মুখটা তার দিকে ফিরালো, চুলগুলো হাত দিয়ে গুছিয়ে বলল, তুই কিছু ভাবিস না, তোর একটা গতি হয়ে যাবে। দস্যি দীর্ঘশ্বাস ফেলে বলল, এই জীবনে আমার যে কোনো আর গতি হলো না। রূপসী দস্যির মুখে শরীরে হাত বুলিয়ে বলল, তোর এত সুন্দর গঠন, দেখতে এত সুন্দর, তোর গতি হয়ে যাবে, তুই আমার সাথে যাবি? তো সে অবাক হয়ে বলল, আপনার সাথে কোথায় যাব? রূপসী হেসে বলল, আমরা যেখানে থাকি সেখানে যাবি। তোর জন্য সুন্দর একটা জীবন আছে, বসে বসে রাজার মতন থাকবি। এই রূপসীর সাথে যেহেতু তোর পরিচয় হয়েছে, তোর আর চিন্তা নেই। দস্যির যেন কৃতজ্ঞতায় চোখ চিকচিক করে উঠল। এখনো এত ভালো মানুষ আছে পৃথিবীতে, তার আপন মানুষগুলো তাকে ঠাঁই দিল না, আর এই অচেনা মহিলাটা তাকে ঠাঁই দিবে বলেছে। চোখ থেকে জল গড়িয়ে পড়ল দস্যির। রূপসী দস্যির চোখ জল মুছিয়ে দিয়ে বলল, কিরে মেয়ে, কাঁদছিস কেন? আচ্ছা, তোর নামটাই তো জানা হলো না, তোর নাম কি? দস্যি মাথা নিচু করে বলল, আমার নাম বাকিটুক না বলে থেমে যায় দস্যি। রূপসী ভ্রু কুচকে বলল, কিরে, তোর নাম কি? দস্যি ছোট্ট শ্বাস ফেলে বলল, আমার নাম অজান্তা। রূপসী মিষ্টি হেসে বলল, তো তোর নাম তো অনেক সুন্দর নাম, তুই যে গ্রামের থেকে আসলি বোঝাই যায় না, সুন্দর করে গুছিয়ে কথা বলিস, নামটাও সুন্দর। রূপসীর কথায় দস্যির ঠেলে কান্না আসলো, এতটা গোছাতে যে তার কি কি হারাতে হয়েছে সেই জানে। রূপসীর সামনে বসে থাকা মহিলা দুটোকে দেখিয়ে বলল, দেখ অজান্তা, এই যে হলুদ জামা পরা দেখছিস না, ওর নাম চুমকি, আর ওর সাথেরটার নাম বিজলি, আর আমার নাম তো বললামই, রূপসী। দস্যি সবার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো তাদের দিকে। নামগুলো কেমন অদ্ভুত, পরে আবার নিজেরাই মনে মনে ভাবলো, শহরের মানুষের নাম বুঝি এমনও হয়। সে কি একটা ভেবে বলল, আপনাদের নামগুলো কেমন জানি, কিন্তু আপনার অনেক সুন্দর। বিজলি নামের মহিলাটা চওড়া হাসি দিয়ে বলল, তুই আমাদের সাথে গেলে তোরও এমন নাম দেওয়া হবে, আর আমাদের মহল্লায় সুন্দর না হলে ভাত নাই, এই সৌন্দর্যতাই তো আমাদের খাবার জোগায়। বিজলির কথা থামতেই রূপসী ধমক দিয়ে উঠলেন। দোষী বিজলির কথার মানে বুঝল না, কিন্তু শহরের যে মাথা গোজার ঠাঁই হয়েছে সেটাই শান্তি। দীর্ঘ রজনী কেটেছে ট্রেনে, এখন ট্রেন এসে থেমেছে কমলাপুর স্টেশন। রাত প্রায় 4টা। দস্যির ব্যাগটা রূপসী চমকির হাতে ধরিয়ে দিল, তারপর দস্যির হাত ধরে ট্রেন থেকে নামালো। দস্যি ট্রেন থেকে নেমে চারপাশ দেখছে। এই শহরে তার বুবুর শহরের বাবু আছে, এটা বিশ্বাসঘাতকতার শহর, এটা দস্যির স্বপ্ন পূরণের শহর। দস্যির ভাবনার মাঝেই রূপসী নামের মহিলাটা হাত টান দিল। দস্যির ধ্যান ভাঙতেই সে তার সামনের গাড়িটা দেখিয়ে বলল, ওঠ এই গাড়িতে, তাড়াতাড়ি কর। দস্যি গাড়িটার দিকে তাকালো। তাদের বড় রাস্তায় এসব গাড়ি দেখা যেত, অনেক সুন্দর সুন্দর। দস্যি গাড়িটার ভেতরে গিয়ে বসলো। তখনই তাদেরকে নিতে আসা লোকটা বলল, এই কচি মেয়ে কোথায় পাইছেন ম্যাডাম? ভালো লাভ হবে। রূপসী বাঁকা হেসে সম্মতি দিল, কিন্তু সবটাই দস্যির অগোচরে।